জীবনের প্রথমবার গ্রামের বাড়িতে বেড়াতে এসে পরিচিত হলাম ইসমাইল জিনের সাথে। হ্যালো, আসসালামু আলাইকুম। আমি আরিয়ান আছি আপনাদের সাথে। আবারও হাজির হলাম আরেকটি খুব সুন্দর জিনের গল্প নিয়ে। তো বেশি কথা না বাড়িয়ে আজকের এই গল্পটি শুরু করা যাক। আপনারা শুনছেন আধার 48। ঢাকা শহরের কোলাহলের মাঝেই বড় হয়েছি আমি ঈশিতা। আমি একটি মেডিকেল কলেজে ডক্টরি পড়ছি। তবে আমি একটি কথা বিশ্বাস করি, আমাদের এই পৃথিবীতে মানুষ বাদেও আরেকটি সত্তার অস্তিত্ব রয়েছে, যাদের কিনা আমরা জিনজাতি বলে জানি। ছোট থেকেই ঢাকা শহরে বড় হওয়ার কারণে গ্রামের অসম্ভব সুন্দর প্রকৃতি সম্পর্কে আমি অজানা ছিলাম। বাবা মা কখনই আমাকে নিয়ে গ্রামের বাড়িতে বেড়াতে যায়নি। কিন্তু এবার আমার চাচাতো বোনের বিয়েতে বাবা বাধ্য হয়েই আমাকে আর মাকে নিয়ে গ্রামের বাড়িতে যাওয়ার সিদ্ধান্ত নেয়। আমি খুব খুশি ছিলাম, কারণ জীবনের প্রথমবার গ্রামের বাড়িতে বেড়াতে যাব। শুনেছি সেই গ্রামের চেয়ারম্যান ছিল আমার দাদা। আমার দাদা নাকি গ্রামবাসীদের বিচার আচার করতে সবসময় ব্যস্ত থাকে। আমরা যখন গ্রামের বাড়িতে গিয়ে পৌঁছাই, আমাদেরকে দেখে সবাই খুব খুশি হয় আর আমাদের আদর আপ্যায়ন করে বরণ করে নেয়। এই ধরনের পরিবেশে আমি প্রথম এসেছিলাম। চারিপাশে কতই না সুন্দর গাছপালা, আর কত পাখিদের ডাকাডাকি চলছে চারিপাশে। আমরা বাড়িতে আসার খুশিতে দাদা একটি খাসি জবাই করে, আর চাচা পুকুরে যায় মাছ ধরতে। দুপুরে খুব জমিয়ে খাওয়া দাওয়া হলো, বিকেলে চায়ের আড্ডা হলো। ভালোই কাটলো আমার দিনটা। কিন্তু দিনের শেষে রাত নেমে এলো। আমার থাকার ব্যবস্থা করা হলো আমার চাচাতো বোন রিয়ার সাথে। রিয়াপুর বিয়েতেই আমরা গ্রামের বাড়িতে এসেছি। কিন্তু কেন জানি না রিয়াপু খুব চুপচাপ। তাকে দেখে মনে হচ্ছে সে এই বিয়েতে রাজি না। আমি রিয়াপুর কাছে গিয়ে বসি আর তার কাছে জানতে চাই, কি হয়েছে আপু? তোমার বিয়ে, কিন্তু তুমি এত চুপচাপ কেন? তখন রিয়াপু আমাকে বলে, জানিস ঈশিতা, আমি এই বিয়েতে খুবই খুশি, কিন্তু সে আমাকে বিয়েটা করতে দেবে না রে। আর আমি যদি বিয়েটা করি তাহলে আমার সাথে ওই ছেলেটাকেও সে মেরে ফেলবে। আমি রিয়াপুর এসব কথার কিছুই বুঝতে পারছিলাম না। আমি আপুকে বলি, আপু তুমি কি বলতে চাচ্ছ? আমি কিন্তু কিছুই বুঝতে পারছি না। রিয়াপু যখন আমাকে সবটা খুলে বলবে, তখনই রিয়াপু জানালার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে। আমি এটা দেখে জানালার দিকে তাকাই। আমি দেখি জানালাটা খোলা, কিন্তু সেখানে কেউ নেই। আমি রিয়াপুকে ডাক দিয়ে বলি, আপু তুমি জানালার দিকে তাকিয়ে আছো কেন? জানালার কাছে তো কেউ নেই। তখন আপু বলে, না না কিছু না, তুই ঘুমা। এটা বলে এই গরমের ভেতরেও রিয়াপু একটি মোটা কম্বল নিয়ে ঘুমিয়ে পড়ল। আমি এই দৃশ্য দেখে খুবই অবাক হই। চারিপাশে এত গরম পড়েছে আর আপু একটি মোটা কম্বল নিয়ে ঘুমিয়ে পড়ল। আমি আর আপুকে ডাকি না। আমি রুমের বাতিটা নিভিয়ে ঘুমিয়ে পড়ি। পরের দিন সকালে আমি চাচাকে বলি, চাচা আমি গ্রাম ঘুরতে চাই, কিন্তু রিয়াপুর তো আজকে গায়ে হলুদ, সে তো আমার সাথে আসতে পারবে না। তখন চাচা আমাকে বলে, তুমি একটা কাজ করো, তুমি তোমার চাচাতো ভাই রিয়াদকে নিয়ে ঘুরতে যাও। রিয়াদ হচ্ছে রিয়াপুর ছোট ভাই, খুবই দুষ্ট আর মিষ্টি একটি ছেলে। আমি রিয়াদের সাথে ঘুরতে বের হই। আমি আর রিয়াদ পুরো গ্রামে ঘুরি। রিয়াদ আমাকে গ্রামের সকল কিছু দেখায়। জীবনের প্রথমবার আমি এত সুন্দর দৃশ্য চারিপাশে দেখছি। এই ঢাকা শহরের কোলাহলের বাইরে এত সুন্দর প্রকৃতি দেখে আমি অনেক মুগ্ধ হই। আমাদের ঘোরাঘুরি শেষে আমরা যখন সন্ধ্যাবেলা বাড়িতে ফিরে আসছিলাম, তখন আমি দেখতে পাই আমাদের গ্রামের একটি চায়ের দোকানের সামনে তিনটি লোক মিলে একটি বিড়ালকে মারছে। আমি আর রিয়াদ মিলে সেই দিকে এগিয়ে যাই আর তাদের কাছে জানতে চাই, আপনারা তিনজন মিলে এই সুন্দর বিড়ালটাকে কেন মারছেন? তখন তারা আমাকে বলে, তুমি কে? তোমাকে কি কৈফিয়ত দিতে হবে নাকি? তখন আমার সাথে থাকা আমার চাচাতো ভাই রিয়াদ তাদের বলে, কথাবার্তা ঠিক করে বলেন, এটা আমার আপু, আর আমাকে তো আপনারা চিনেন, আমার দাদা কিন্তু এই গ্রামের মেম্বার। তখন সেই ব্যক্তিগুলো আমাকে শান্তভাবে বলে, আমাদেরকে মাফ করবেন, আমরা আপনাকে চিনতে পারিনি। আমি লোকগুলোকে বলি, ঠিক আছে, এখন বলেন আপনারা কেন এই নিষ্পাপ বিড়ালটাকে নিষ্ঠুরভাবে মারছেন? তখন চায়ের দোকানদার আমার কাছে এসে বলল, আপু কি করব বলেন? দুপুরবেলা একটু দোকানটা বন্ধ করে খাবার খেতে গিয়েছিলাম, কিন্তু এসে দেখি পুরো দোকানের সর্বনাশ করে দিয়েছে এই বিড়ালটা। আমার পড়ায় 3,000 টাকার জিনিস নষ্ট করে ফেলেছে এই বিড়াল। একে কি ছেড়ে দেওয়া যায় আপনিই বলেন? এই কারণে শালাকে আজকে মেরেই ফেলবো। এটা বলে আবারও একটি বাড়ি দিল সেই বিড়ালটার উপরে।
আমি তখন তাকে বলি, থামেন থামেন, বুঝতে পেরেছি এই বিড়ালটা আপনার অনেক ক্ষতি করেছে, কিন্তু এখন এই নিষ্পাপ প্রাণীর উপরে আপনি রাগ দেখিয়ে কি করবেন? তার থেকে ভালো আমি আপনার টাকাটা পরিশোধ করে দেই। আপনি বরঞ্চ এই বিড়ালটাকে আমাকে দিয়ে দেন। আমি আমার ব্যাগ থেকে ৩,০০০ টাকা সেই লোকটাকে দিয়ে দেই, আর তাদের থেকে বিড়ালটাকে নিয়ে আসি। আমি আর আমার ভাই রিয়াদ মিলে বিড়ালটাকে বাড়িতে নিয়ে আসি, আর আমার ঘরে এনে বিড়ালটাকে চিকিৎসা করাই। আমি যেহেতু ডক্টর ছিলাম, আমি বুঝতে পারি তাদের আঘাতে বিড়ালটার খুবই ক্ষতি হয়েছে, একটি পা ভেঙে গেছে। আমি কোনোভাবে তার পাটা প্লাস্টার করে দেই, যাতে তার পাটা খুব দ্রুতই সুস্থ হয়ে যায়। তারপরে এক বাটি দুধ আর কিছু খাবার সেই বিড়ালটাকে খাইয়ে দেই। খাওয়ানোর পর আমি আমার ভাইকে বলি, এই বিড়ালটাকে এখন ঘরের পেছনে গিয়ে ছেড়ে দিয়ে আসো। তখন আমার চাচাতো ভাই আমাকে বলে, আপু, বিড়ালটাকে তো আমরা টাকা দিয়ে কিনেছি, একে আমরা রেখে দেই। তখন আমি আমার চাচাতো ভাইকে বলি, দেখো, এরা হচ্ছে স্বাধীন প্রাণী, এদেরকে বেঁধে রেখে পালা ঠিক না। তুমি বরঞ্চ এই বিড়ালটাকে আমাদের ঘরের পেছনে নিয়ে ছেড়ে দাও। দেখো, এই বিড়ালটা নিজে থেকেই তোমার সাথে খেলা করতে আসবে। তখন আমার ভাই বিড়ালটাকে নিয়ে ঘরের পিছনে গিয়ে ছেড়ে দেয়। সেদিন ছিল রিয়াপুর গায়ে হলুদ। আমরা খুবই মজা করি। গায়ে হলুদের কারণে সারা বাড়িতে খুবই আলোকিত ছিল। রাত তখন আনুমানিক 12টা বাজে। আমি ঢাকায় আমার একটি বান্ধবীর সাথে কথা বলতে বলতে ঘরের বাইরে চলে আসি। আমি যখন বারান্দায় দাঁড়িয়ে কথা বলছিলাম আমার বান্ধবীর সাথে, তখন আমার পেছন থেকে একটি শব্দও আমি কানে পাই। তাই আমি ফোনটা রেখে সেদিকে ঘুরে তাকাই। আমি হালকা আলোতে দেখতে পেলাম আমার ঘরের পেছনে একটি বাজারের কাছে একটি ছেলে দাঁড়িয়ে আছে, কিন্তু তার মুখটি আমি দেখতে পাচ্ছি না। শুধু এতটুকুই দেখতে পাচ্ছি, সে খুব সুন্দর একটি সাদা ফতুয়া পরা আর একটি পায়জামা পরা, মাথায় একটি টুপি, কিন্তু সে লোকটির মুখ আমি দেখতে পাচ্ছি না। আমি আমার ফোনের ফ্ল্যাশটা জ্বালিয়ে সেদিকে এগিয়ে যাই। আমি যখন সেই লোকটির কাছে যাচ্ছিলাম, আস্তে আস্তে সেই লোকটি পিছনে ঘুরে যাচ্ছিল। আমি লক্ষ্য করি লোকটির একটি পায়ে আঘাতের চিহ্ন। সে খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছে। আমি সে লোকটির কাছে যেতে যেতেই সে ওই বাজারের ভিতরে অদৃশ্য হয়ে গেল। আমি আর রাতের বেলায় বাজারের কাছে গেলাম না। আমি ঘরে এসে ঘুমিয়ে পড়লাম। আমি যখন ঘুমিয়েছিলাম, মাঝরাতে আমার কানের কাছে কেউ একজন এসে বলছে, আমাকে মাফ করবেন, তখন আপনার সাথে দেখা করতে পারিনি, তবে আপনি চাইলে এখন আবার একটু ঘরের পেছনে আসতে পারেন, আমি আপনার জন্য অপেক্ষা করছি। তখনই আমি ঘুম থেকে লাফ দিয়ে উঠি, কিন্তু আমি ঘরের ভেতরে কাউকেই দেখতে পাই না। আমি শুরুতে ভাবি হয়তোবা এটা আমার মনের ভুল। আমি যখন আবার ঘুমাতে যাব, তখন আমি বুঝতে পারি আমার ঘরের পেছনে কেউ একজন হাঁটাহাঁটি করছে। আমি আগেও বলেছি আমি খুব সাহসী, এ কারণে আমি ঘরের দরজাটা খুলে দেখার চেষ্টা করি আসলে ঘরের পেছনে কে। আমি দেখতে পাই সেই ছেলেটি আবারও সেখানে দাঁড়িয়ে আছে, খুব সুন্দর একটি ফতুয়া পরা আর একটি পাঞ্জাবি, মাথায় একটি টুপি। এবার আমি সিদ্ধান্ত নেই আমি দেখবো আসলে ওটা কে। এ কারণে আমি আস্তে আস্তে তার কাছে যাই। এবার ওই ছেলেটি ওইখানেই দাঁড়িয়েছিল, সে আর আমাকে দেখে পালায় না। আমি তার কাছে গিয়ে দেখতে পারি খুব সুন্দর একটি মুখ। আমি তার কাছে জানতে চাই, আপনি কে, আর তখন আমাকে দেখে পালাচ্ছিলেন কেন? সে আমাকে বলে, আমাকে মাফ করবেন, কিন্তু তখন বাড়ি ভর্তি মানুষ ছিল, আর আমি সবার সামনে আপনার সাথে দেখা করতে পারবো না। আমি সে ছেলেটিকে বলি, আপনি কি আমার কানের কাছে এসে বলছিলেন যে ঘরের পেছনে আমি অপেক্ষা করছি, আপনি একটু আসেন? তখন ছেলেটি একটি মুচকি হাসি দিয়ে বলে, হ্যাঁ, আমি আপনার কানের কাছে গিয়ে এসব বলেছিলাম। আমি তাকে বলি, এটা কি করে সম্ভব? আমাদের ঘরের দরজাটা তো ঘরের ভেতর থেকে লাগানো ছিল, আপনি কি করে আমাদের ঘরের ভেতর প্রবেশ করেছিলেন? ছেলেটি আমাকে বলে, আপনি ভয় পাবেন না তো? আসলে আমি একটি জিন, তবে আমি একটি মুসলিম জিন, আর আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি। আমি আমার জীবনে কখনো কারো ক্ষতি করিনি। আমার নাম হচ্ছে ইসমাইল। সেটা আপনার জন্যই আমি মৃত্যুর হাত থেকে বেঁচে ফিরতে পেরেছি, তাই ভাবলাম আপনাকে একটি ধন্যবাদ দিয়ে যাই। আমি তাকে বলি, আমি আপনার কথা কিছুই বুঝতে পারছি না। আপনি একটি জিন, মানেটা কি? আমি নিজের চোখে দেখতে পাচ্ছি আপনি যে একটা মানুষ, আর আমার সামনে দাঁড়িয়ে আছেন, আর আপনি আমার সাথে মজা করছেন নাকি আপনি একটা জিন? তখন ছেলেটি আমাকে বলে, বুঝতে পেরেছি, আপনি এভাবে বিশ্বাস করবেন না, আপনাকে প্রমাণ দিতেই হবে। আমি তাকে বলি, হ্যাঁ, বিশ্বাস করছি না, আপনি আমাকে প্রমাণ দেন, তাহলে আমি বিশ্বাস করব। তখন ছেলেটি আমাকে বলে, আপনি ভয় পাবেন না তো প্রমাণ পাওয়ার পর? আমি তাকে বলি, দেখেন,
আমি যদি ভয় পেতাম তাহলে এত রাতে ঘরের বাইরে এসে আপনার সাথে দেখা করতাম না। তখন ছেলেটি আমাকে বলে, ঠিক আছে, আমি আপনাকে প্রমাণ দিচ্ছি। তখন আমার চোখের সামনেই ওই ছেলেটি একটা থেকে তিনটা হয়ে যায়। আমি এসব দেখে খুবই অবাক হই। আমি বুঝতে পারি এটা কোনো সাধারণ মানুষ না, সে আসলেই একটি জিন। আমি তাকে বলি, ঠিক আছে, আমি এখন বুঝতে পারছি, আপনি এখন স্বাভাবিক হতে পারেন। তখন সেই জিনটি আবার তিনটা থেকে একটা হয়ে যায় আর আমাকে বলে, আপনি খুবই সাহসী একটি মেয়ে, আপনার জায়গাতে অন্য কেউ হলে এতক্ষণে অজ্ঞান হয়ে পড়ে যেত। আমি তাকে বলি, আমি আল্লাহ পাককে ছাড়া আর কাউকে ভয় পাই না। তবে হ্যাঁ, আমি জিনকে শুরু থেকেই বিশ্বাস করি। আমি জানি জিন জাতি আছে। এখন বলেন, আপনি আমার কাছে কি চান? তখন সে আমাকে বলে, আপনার জন্য আমি বেঁচে ফিরতে পেরেছি, নয়তো আমি গতকাল মারা যেতাম। আমি তাকে বলি, আমি সঠিক বুঝতে পারছি না, আপনাকে আমি কি করে বাঁচালাম? তখন সে আমাকে বলে, আপনার কি মনে আছে গতকাল বিকেলে আপনি ঘুরতে বের হয়েছিলেন, আর ঘোরাঘুরি শেষে আপনি যখন বাড়িতে ফিরছিলেন, আপনি দেখতে পেলেন একটি চায়ের দোকানের কাছে একটি বিড়ালকে তিনটি লোক মিলে খুব মারছে। আপনার সেটা দেখে খুব মায়া হয়, আর আপনি সেখানে গিয়ে টাকার বিনিময়ে সেই বিড়ালটাকে তাদের হাত থেকে উদ্ধার করেন আর বাড়িতে এনে সেই বিড়ালটাকে চিকিৎসা করান। চিকিৎসা করে তাকে জঙ্গলে মুক্তভাবে ছেড়ে দেন। আমি হচ্ছি সেই বিড়ালটা। আসলে আমরা রাতের বেলাতে নিজেদের সাধারণ রূপে ঘোরাফেরা করি, আর দিনের বেলায় বিড়াল, সাপ, পাখি এসব রূপে ঘোরাফেরা করি। সেদিন আমি নিজের অজান্তেই সে চায়ের দোকানটার ভিতরে ঢুকে পড়েছিলাম, আর তখনই সে লোকটি দোকানটা বন্ধ করে দুপুরের খাবার খাওয়ার জন্য বাড়িতে চলে যায়। আমি সেখান থেকে বের হওয়ার অনেক চেষ্টা করি, আর এই চেষ্টার মাঝেই আমার অজান্তে সেই লোকের এত ক্ষয়ক্ষতি হয়ে যায়। আমি বললাম, হ্যাঁ, এখন বুঝতে পারছি আপনাকে আমি কি করে উদ্ধার করলাম, আর আপনি কেনই বা বারবার বলছেন আমার কারণে আপনি বেঁচে ফিরতে পেরেছেন। তখন সেই জিনটি আমাকে বলে, আমি আপনার কাছে খুবই ঋণী। আমি আপনাকে ধন্যবাদ দেওয়ার জন্য এসেছিলাম। তবে আমি আপনাদের এই বাড়িতে এসে কিছু অজানা জিনিস জানতে পেরেছি, যেটা আপনার জানা খুবই দরকার। আসলে সেটা আপনার চাচাতো বোন রিয়ার বিয়েটা কালকে হবে না, সে কালকে মারা যাবে। আমি ইসমাইল জিনের কাছে জানতে চাই, কি বলছেন এসব, কেন বিয়ে হবে না? তখন ইসমাইল আমাকে বলে, আপনার রিয়াপুর সাথে একটি খারাপ জিনের সম্পর্ক আছে। সে প্রতি রাতে আপনার চাচাতো বোনের কাছে আসে। সে জিনটি আপনার বোনকে বলেছে সে নাকি তাকে খুবই ভালোবাসে, কিন্তু আসলে এই সব কিছুই মিথ্যে কথা। সে জিনটি খুবই খারাপ। সে কালো জাদু করে আর একটি শয়তানের পুজো করে। আর আপনার আপুর সাথে সে সম্পর্কে গিয়েছে একটি কারণে। সে চায় সময় মতো আপনার আপুকে তার শয়তান প্রভুর কাছে বলি দেবে। সে শুধু একটি সঠিক সময়ের অপেক্ষায় আছে। সেই খারাপ জিনটি আপনার আপুকে বলেছে কাল বিয়ের দিন রাতে তাকে নিয়ে এসে পালিয়ে যাবে আর একটি জায়গায় গিয়ে তারা সংসার করবে। কিন্তু এটা পুরোপুরি মিথ্যে কথা। আপনার আপুকে নিয়ে সে তার শয়তান প্রভুর কাছে বলে দেবে। আপনার আপুর খুব বড় একটি বিপদ। আপনি যেহেতু আমার জীবন বাঁচিয়েছেন, এই কারণে আমি আপনাকে এই কথাগুলো বলছি। তখন আমি ইসমাইলকে বলি, আপনি কি কোনোভাবে আমাকে সাহায্য করতে পারবেন? আমি চাই আপনি আমাকে সাহায্য করেন। আমি জিনেদের সম্পর্কে অনেক কিছু জানি। আমি এটাও জানি ভালো জিনেরা মানুষদের উপকার করে। দয়া করে আমার আপুকে এই বিপদের হাত থেকে বাঁচান। তখন ইসমাইল আমাকে বলে, সাহায্য তো উপরওয়ালা করবে, তবে আমি একটি উসিলা হতে পারি। কিন্তু ঈশিতা, সবার আগে আপনি আপনার আপুর কাছে গিয়ে সবটা শুনুন, কিভাবে সে ওই জিনের হাতে পড়ল। এটা বলে ইসমাইল সেখান থেকে উধাও হয়ে গেল। আর যাওয়ার আগে আমাকে বলল, আগামীকাল আপনি আর আপনার আপু মিলে এই ঘরের পেছনে এই ছোট্ট বাঁশঝাড়টার কাছে আসবেন। আমি এই বাঁশঝাড়ের কাছে আপনাদের জন্য অপেক্ষা করব। আপনি আপনার আপুকে নিয়ে আসবেন। আমি আমার পুরোটা দিয়ে চেষ্টা করব আপনার আপুকে এই বিপদের হাত থেকে বাঁচানোর। কিন্তু ঈশিতা, একটা কথা মনে রাখেন, আগামীকাল হয়তো আপনার আপুর বিয়ে হবে, নয়তো আপনার আপু মারা যাবে। এটা বলে ইসমাইল সেখান থেকে চলে গেল। ইসমাইল চলে যাওয়ার পর আমি ঘরে এসে লাইটটা জ্বালিয়ে দেই আর রিয়াপুকে ডাকি। রিয়াপু ঘুম থেকে ওঠে। আমি রিয়াপুকে বলি, আপু, আমি সবটা জানি। তোমার কাছে একটি জিন আসে, তুমি আমাকে সবটা খুলে বলো। দেখো, সেই জিনটি কিন্তু ভালো না। সে তোমাকে কথা দিয়েছে না, আগামীকাল তোমাকে নিয়ে সে পালিয়ে যাবে আর তোমাকে বিয়ে করবে। এগুলো শুধু মিথ্যে কথা। সে তোমাকে ব্যবহার করছে, সে তোমার ক্ষতি করতে চায়। তখন রিয়াপু কান্না করে দেয় আর আমাকে বলে, তুই কী করে জানলে সে জিনের সম্পর্কে? আসলে দেখ, সে জিনটা যে ভালো না আমি এখন বুঝতে পারছি।
কিন্তু আমার কিছু করার নেই রে বোন। আমি আপুকে বলি, আমাকে সবটা খুলে বলো, কি করে সে জিনটার সাথে তোমার পরিচয় হলো? তখন রিয়া আপু সবটা খুলে বলতে শুরু করে। রিয়া আপু আমাকে বলে, আজ থেকে আরও 2 বছর আগের কথা। প্রতি রাতে আমি যখন ঘুমাতাম, আমি অনুভব করতে পারতাম আমার কাছে কেউ একজন আসে। সে আমার রুমে এসে আমার খাটের পাশে বসে আমার চুলগুলো নিয়ে খেলা করে। একদিন আমি কৌতূহলবশত চোখটা খুলে ফেলি। তখনই আমি দেখতে পারি আমার পাশে বসা একটি খুব সুন্দর সুদর্শন পুরুষ। আমি এত সুন্দর ছেলে কখনো দেখিনি। আমি শোয়া থেকে লাফ দিয়ে উঠি আর তার কাছে জানতে চাই, কে আপনি? এত রাতে আমার ঘরে কি করে এলেন? তখন সে সুন্দর পুরুষটি আমাকে বলে, আমি আপনাকে ভালোবাসি, আমি একটি জিন, আমি আপনাকে অনেক কিছু এনে দিতে পারবো। আপনি কি আমার সাথে ভালোবাসার সম্পর্কে জড়াবেন? আসলে ছোট থেকেই আমি খুব লোভী ছিলাম, তুই তো জানিস। আমি ভাবলাম জিনের সাথে যদি ভালোবাসার সম্পর্কে যাই, সে আমাকে অনেক উপহার এনে দিতে পারবে। তাই আমি এক কথায় রাজি হয়ে যাই। এ কারণেই আমি সে জিনের সাথে ভালোবাসার সম্পর্কে জড়িয়ে গিয়েছিলাম। আস্তে আস্তে সে জিনটি প্রতিদিন আমার জন্য কিছু না কিছু উপহার নিয়ে আসতো, আর আমাদের ভালোবাসার সম্পর্ক গভীরে যেতে থাকে। একদিন রাতে সেই জিনটি আমার জন্য অনেক ফল নিয়ে আসে। আমি তার কাছে জানতে চাই, তোমার হাতে এত ফল কেন? সে বলে, এই ফলগুলো তুমি খাও, এগুলো হচ্ছে আমাদের দেশের খুব সুস্বাদু ফল। আমি তার কথা মতো সে ফলগুলো খাই, কিন্তু ফলগুলোর স্বাদ মোটেও ভালো ছিল না। তখন সে জিনটি আমাকে বলে, তোমাকে এখন আমি একটি কাজ করতে বলবো। তুমি যদি এই কাজটি করো, তাহলে আমি তোমার জন্য আগামীকাল খুব দামি একটি সোনার হার নিয়ে আসবো। আমি খুব লোভী ছিলাম, এই কারণে এক কথায় রাজি হয়ে যাই। আমি তাকে বলি, কি কাজ? তখন সে আমাকে তার হাত থেকে একটি কাগজ আমার হাতে ধরিয়ে দেয় আর বলে, এই কাগজের ভিতরে কিছু লেখা আছে, তুমি সেগুলো 3বার জোরে জোরে বলবে, তাহলেই হবে। আমি তাকে বলি, এই সহজ কাজ করলেই হবে? সে বলে, হ্যাঁ। আমি সেই লেখাগুলো পড়তে শুরু করি। সেই কাগজের মাঝে লেখা ছিল, আমি রিয়া, আমার পুরো শরীর নিজ ইচ্ছাভাবে তোমাকে ভোগ হিসাবে দান করলাম। এই কথাটা আমি 3বার বলি। তখনই একটি দমকা হওয়ায় আমার জানালাটা খুলে যায়। আমি এতে খুব ভয় পাই। তখন সেই জিনটি আমাকে বলে, কি হয়েছে? আমি তো এখানে আছি, তুমি এত ভয় পাচ্ছ কেন? আমি বলি, না না, কিছু না। তখন সে জিনটি বলে, আমি তো তোমাকে প্রতিদিন কিছু না কিছু উপহার দেই, তাই না? আমি বলি, হ্যাঁ দাও তো। সে বলে, আজকে যদি আমি তোমার কাছে কিছু চাই, তাহলে কি তুমি দেবে? আমি তাকে বলি, কি চাই তোমার? তখন ওই জিনটি আমাকে বলে, তোমার ব্যবহারকৃত একটি জামা, তাহলেই হবে। আমি ভাবলাম হয়তোবা এটা কোনো ভালোবাসার একটা আবদার। এ কারণে আমি একটা পুরান জামা তাকে দিয়ে দেই। সে হাসি মনে সেখান থেকে বিদায় নিয়ে চলে যায়। তার পরের দিন বাবা আমার ঘরে এসে আমাকে বলে, আগামী মাসে তোমার বিয়ে, তোমার জন্য একটি খুব ভালো ছেলে দেখেছি আমরা। তুই তো জানিস আমি আমার বাবাকে কতটা ভয় পাই। এই কারণে আমি বাবার উপরে কিছু বলি না। আমি বিয়েতে রাজি হয়ে যাই। সেদিন রাতে আমি যখন ঘুমিয়েছিলাম, সে জিনটি আমার কাছে আসে না, কিন্তু আমি একটি অদ্ভুত ধরনের স্বপ্ন দেখি। আমি স্বপ্নের মাঝে দেখছি আমি একটি মন্দিরের সামনে দাঁড়ানো, আর মন্দিরের ভেতরে অনেক আলো জ্বলছে। বাইরে থেকে বুঝতে পারছিলাম মন্দিরের ভেতরে পুজো হচ্ছে। আমি আস্তে আস্তে মন্দিরের ভেতরে প্রবেশ করি। আমি দেখতে পারি একটা অদ্ভুত ধরনের ভয়ানক মূর্তি, আর সেই মূর্তিকে 4টি লোক পুজো করছে। এ ধরনের মূর্তি এর আগে আমি কখনো দেখিনি। দেখেই বোঝা যাচ্ছে এটা একটা শয়তানের মূর্তি। আমি সেই দিকে একধানে তাকিয়েছিলাম, তখনই আমি দেখতে পাই সেই শয়তানের মূর্তিটি মাঝখান থেকে ভাগ হয়ে গেল, আর সেই ভাগ হওয়া অংশ থেকে বের হয়ে এলো একটি শয়তান। সেই শয়তানটা আমার কাছে এসে বলল, তোকে আমার ভোগ হিসেবে খুব পছন্দ হয়েছে, তোর শরীরে খুব সুন্দর রক্ত বইছে, তোর রক্ত আমার লাগবে আর তো মাত্র কিছুদিন। এটা বলে সেই শয়তানটি তার নাক আমার ঘাড়ের কাছে এনে শুনতে শুরু করলো। এই অদ্ভুত ধরনের স্বপ্ন দেখে আমি জেগে উঠি। কি হলো এগুলো আমার সাথে? এই ধরনের স্বপ্ন তো এর আগে আমি কখনো দেখিনি। আমি ঘুম থেকে উঠে ঘরের বাইরে আসি। পুরো বাড়িতে বিয়ের আয়োজন। রাতের বেলায় আমি যখন ঘুমিয়েছিলাম, সেই জিনটি আমার কাছে আসে। তাকে দেখে আমি বুঝতে পারছিলাম সে খুব রেগে আছে। সে আমার কাছে এসে বলে, রিয়া, তুমি আমাকে ধোঁকা দিয়েছ। আমি তোমাকে এত ভালোবাসলাম, আর তার বিনিময়ে তুমি অন্য একটি ছেলেকে বিয়ে করছো। আমি তাকে বলি, এখানে আমার কিছু করার নেই, আমার বাবা আমার জন্য একটি ভালো ছেলে রেখেছে, আমি কি করব বলো? তখন সেই জিনটি আমাকে বলে, একটা কথা মনে রেখো, তুমি যদি আমাকে বাদে অন্য কাউকে বিয়ে করো, তাহলে তোমার পাশাপাশি আমি সেই ছেলেটিকেও হত্যা করব। আমি মনে মনে ভাবি, হয়তোবা জিনটি আমাকে আসলেই খুব ভালোবাসে, আমার এমনটা করা উচিত হয়নি। আমি তাকে বলি, এখন আমি কি করব সেটা বলো। জিনটি আমাকে বলে, আগামীকাল তোমার বিয়ে, কাল রাতেই আমি তোমাকে নিয়ে বাড়ি থেকে পালাবো।
আর আমরা অন্য একটি জায়গায় গিয়ে খুব সুখে শান্তিতে থাকবো। আমি তোমাকে কালই পালিয়ে নিয়ে বিয়ে করব। আমি এতে সম্মতি দেই, কারণ আমি ভেবেছিলাম হয়তোবা জিনটি খুবই ভালো। এটা বলে রিয়াপু তার কথা শেষ করে আর আমাকে বলে, কিন্তু তুই তার বিষয়ে এত কিছু কি করে জানলি? আর তুই না বলছিলি সে মোটেও ভালো না, সে আমার ক্ষতি করতে চায়? তখন আমি রিয়াপুকে বলি, আপু, সেই জিনটি একটি খারাপ জিন, সে মোটেও তোমাকে ভালোবাসে না, সে শুধু তোমাকে ব্যবহার করছে আর একটি সঠিক সময়ের অপেক্ষায় আছে। সে তোমাকে নিয়ে কালকে পালাবে না, তোমাকে বাড়ি থেকে নিয়ে তার শয়তানের কাছে বলে দেবে। সে যে শয়তানের পুজো করে, যাকে কিনা তুমি স্বপ্নে দেখেছিলে। আসলে তোমার অনেক বড় একটি বিপদ, আপু। তখন রিয়াপু আমাকে বলে, কি বলিস? তুই কি পারবি আমাকে এই বিপদের হাত থেকে বাঁচাতে? আমি আপুকে বলি, তুমি চিন্তা করো না, আমার সাথে একটি ভালো জিনের যোগাযোগ আছে, সে তোমার সাহায্য করবে। তার নাম ইসমাইল। ইসমাইল আমাকে বলেছে তোমাকে নিয়ে যেন আমি আগামীকাল আমাদের ঘরের পেছনে বাজারের কাছে আসি। সে সেখানে আমাদের জন্য অপেক্ষা করবে। তবে আপু, আজকে যেন সেই খারাপ জিনটি তোমার কাছে না আসতে পারে। চলো, আমাদের একটি কাজ করতে হবে, যেটা কিনা ইসমাইল আমাকে শিখিয়ে দিয়েছে। আপু আমার কাছে জানতে চায় কি করতে হবে। আমি বলি, তোমার ঘরে পবিত্র কোরআন আছে না? আপু বলে, আছে তো। আমি সেই কোরআন নেই আর সেখান থেকে কিছু আয়াত পড়ি, যেটা কিনা ইসমাইল আমাকে শিখিয়ে দিয়েছিল আর পড়তে বলেছিল। আমি কোরআন আগে থেকে পড়তে পারতাম, কিন্তু সেই আয়াতগুলোর এত ক্ষমতা আমি সেটা জানতাম না। আমি সেই আয়াতগুলোর মাধ্যমে ঘরটা বন্ধ করে ফেলি আর ঘরের দরজার কাছে সেই পবিত্র কোরআনটা রেখে দেই। এই কারণে সেই খারাপ জিনটি আর আমাদের কাছে আসতে পারে না। দেখতে দেখতে সে রাতটা আমি আর আপু কোনোভাবে কাটাই। পরের দিন বিয়ের দিন। বিয়ের দিনে সবাই খুবই খুশি ছিল, কিন্তু আমি আর রিয়াপু খুব চিন্তায় ছিলাম কি হবে আজকে রাতে। দেখতে দেখতে যখন রাত নেমে এলো, আমি সবাইকে বলি আমি রিয়াপুকে বউ সাজে সাজিয়ে দিচ্ছি। এটা বলে আমি ঘরে নিয়ে আসি রিয়াপুকে আর ঘরের দরজাটা ভেতর থেকে লাগিয়ে দেই। আর আমরা পেছনের দরজা দিয়ে সেই বাঁশঝাড়ের কাছে চলে যাই। আর আমরা সেখানে গিয়ে দেখতে পাই আগে থেকেই ইসমাইল আমাদের জন্য অপেক্ষা করছে। ইসমাইল আমাদের দুজনকে একটি সালাম দেয়। আমি আর আপু তার সালামের উত্তর নেই। ইসমাইল আপুর কাছে সবটা জানতে চায়। আপু সবটা খুলে বলে তাকে। সবটা শুনে ইসমাইল আপুকে বলে, আসলে আপু, আপনার উপরে অর্ধেক কালো জাদু করা সম্পন্ন হয়ে গেছে। আপনি নিজেই শয়তান নাগেশ্বরের ভোগ হওয়ার জন্য তৈরি হয়ে গেছেন। সেদিন রাতে আপনার স্বপ্নের মাঝে যাকে দেখেছিলেন সে হচ্ছে শয়তানদের ভেতরে অন্যতম একটি শয়তান নাগেশ্বর। সে আপনাকে তার ভোগ হিসেবে কবুল করেছে। কিন্তু আপু, উপরওয়ালার উপর বিশ্বাস রাখেন, আমরা একটি শেষ চেষ্টা করতে পারি। তবে আপু, এই চেষ্টা করতে গিয়ে আমাদের ভেতরে কেউ না কেউ মারাও যেতে পারে। তাই আমি চাই ঈশিতা তুমি বাড়িতে ফিরে যাও। আমি আর রিয়াপু সেই কাজটি করতে যাব। তখন আমি ইসমাইলকে বলি, আমি খুব সুন্দরভাবে কোরআন তেলাওয়াত করতে পারি আর আমি কোরআনের মাধ্যমে তোমাকে সেই খারাপ জিনের হাত থেকে রক্ষা করতে পারবো। তখন ইসমাইল আমাকে বলে, ঠিক আছে, এই যুদ্ধে তুমিও আসতে পারো। আমি যদি পারতাম তাহলে তোমাদের দুজনকে রেখে যেতাম, আমি একাই সেই শয়তানের মোকাবেলা করতাম। কিন্তু আপুর উপরে যে কালো জাদুটা করা হয়েছে সেটা একটি পুতুলের ভিতরে রাখা, আর সেই পুতুলটি এখান থেকে অনেকটা দূরে একটি শ্মশানের ভিতরে পুঁতে রাখা হয়েছে। আমি সেখানে তো যেতে পারবো, কিন্তু সেই পুতুলটাকে নষ্ট করতে পারবো না, কারণ যার উপরে কালো জাদু করা হয়েছে সেই একমাত্র ব্যক্তি যে কিনা সেই পুতুলটাকে নষ্ট করতে পারবে। এই কারণেই রিয়াপুকে আমার খুব দরকার সেই পুতুলটিকে নষ্ট করতে, নয়তো সে ছাড়া আর কেউ পারবে না সেই পুতুলটাকে ধ্বংস করতে। তখন আমি, আপু আর ইসমাইল জিন মিলে সেই শ্মশানের দিকে হাঁটা দেই। দেখতে দেখতে আমরা সেই শ্মশানের কাছে চলে আসি। শ্মশানের ভেতর যখন আমরা তিনজন প্রবেশ করি, চারিপাশে খুব জোরে বাতাস বইতে শুরু করে। তখন ইসমাইল আমাদেরকে বলে, আমাদের কাছে সময় খুব কম, সেই খারাপ জিন কোনোভাবেই চাইবে না যে আমরা তার কালো জাদুটা নষ্ট করে ফেলি। চালু করে পা চালাও। আমরা ইসমাইলের সাহায্যে সেই সঠিক জায়গাটা খুঁজে বের করি। তখন ইসমাইল আমাদেরকে বলে, তোমরা এখানকার মাটিগুলো সরিয়ে ফেলো, তাহলেই সেই কালো জাদু করা পুতুলটা তোমরা পেয়ে যাবে। আমরা ইসমাইলের কথা মতো খুব দ্রুতই সেখানকার মাটি সরাতে শুরু করি। আর কিছুক্ষণ মাটি সরানোর পরেই আমরা দেখতে পাই একটি পুতুল। সেই পুতুলটাকে আপু উপরে তুলে নিয়ে আসে। আর রিয়া আপু যখন সেই পুতুলটাকে নষ্ট করতেই যাবে, তখনই একটি দমকা হাওয়া এসে রিয়াপুকে ছুঁড়ে মারে আরেকটি দিকে, আর রিয়াপু একটি গাছের সাথে বাড়ি খেয়ে অজ্ঞান হয়ে পড়ে যায়। আমি আর ইসমাইল দেখতে পাই এটা তো সেই খারাপ জিনটা যে কিনা আমাদেরকে বাধা দেওয়ার জন্য এসেছে। ইসমাইল তার উপরে ঝাঁপিয়ে পড়ে। সে তার পুরো শক্তি দিয়ে চেষ্টা করছিল তার সাথে যুদ্ধ করার,
কিন্তু সেই খারাপ জিনটি ছিল খুবই শক্তিশালী। তার সাথে ইসমাইল কোনোভাবেই পেরে উঠছিল না। যখন ইসমাইলকে সে হত্যা করতেই যাবে, আমি পবিত্র কোরআনের কিছু আয়াত তার কানের কাছে গিয়ে পড়তে শুরু করি, যে আয়াতটা ছিল সূরা আর রহমানের। এই আয়াত শুনে সেই খারাপ জিনটি মাটিতে পড়ে যায় আর চিৎকার করতে থাকে। ইসমাইল তার উপরে আবারও ঝাঁপিয়ে পড়ে, আর আমি এক দৌড় দিয়ে রিয়াপুর কাছে চলে যাই। আমি রিয়াপুকে বারবার ঝাঁকাচ্ছিলাম যেন তার জ্ঞান ফিরে আসে। একটা পর্যায়ে রিয়াপুর জ্ঞান ফিরে আসে। আমি আপুকে বলি, আপু আমাদের কাছে সময় নেই, ইসমাইল তাকে বেশিক্ষণ আটকাতে পারবে না, তুমি যাও তাড়াতাড়ি সেই পুতুলটাকে নষ্ট করো। আপু এক দৌড় দিয়ে সেই পুতুলটার কাছে যায় আর মাটি থেকে সেই পুতুলটাকে হাতে তুলে নেয়। আপু সাথে সাথে সেই পুতুলটাকে ভেঙে ফেলে। এই ক্ষেত্রে কালো জাদুটা নষ্ট হয়ে যায়। তখন সেই খারাপ জিনটা যখন দেখতে পারে তার কালো জাদু নষ্ট হয়ে গেছে আর এখন রিয়া তার কোনো কাজের না, তখন সে সেখান থেকে চলে যায়। কিন্তু যাওয়ার আগে আমাদের তিনজনের উদ্দেশ্যে সে খারাপ জিনটি বলে, এটার জন্য তোমরা অবশ্যই শাস্তি পাবে, আমি আবার ফিরে আসব। এটা বলে সেই খারাপ জিনটা চলে যায়। আমি আর রিয়াপু ইসমাইলের কাছে যাই। সে খুবই আঘাত পেয়েছে, সে উঠে দাঁড়াতে পারছিল না। আমি তার কাছে গিয়ে বলি, আমাদের জন্য আজকে আপনি এত বড় একটি বিপদের মাঝে পড়লেন। তখন ইসমাইল আমাদের দুই বোনকে বলে, আমি বিশ্বাস রাখি মহান আল্লাহ পাকের ওপর, আমি বিশ্বাস রাখি পবিত্র কোরআনের ওপর, আমি বিশ্বাস রাখি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের শেষ নবী, তার ওপর আমি যা করেছি মহান আল্লাহ পাকের ইশারায় করেছি। আমার জন্য আপনারা বাঁচেননি, বাঁচতে পেরেছেন মহান আল্লাহ পাকের জন্য। কিন্তু এতটুকু বিশ্বাস রাখেন, আমি যতদিন বেঁচে আছি সেই খারাপ জিনটি আপনাদের কোনো ক্ষতি করতে পারবে না। সে যদি আবার ফিরে আসে, আমি আমার সবটা দিয়ে চেষ্টা করব আপনাদের দুই বোনকে রক্ষা করতে। আমি আজকের পর থেকে আপনাদের দুই বোনের সাথে সবসময় দেখা করতে আসব। এটা বলে সে ইসমাইল জিন আমাদেরকে বাড়িতে পৌঁছে দেয় আর ইসমাইল আমাদের থেকে বিদায় নিয়ে সেখান থেকে চলে যায়। ইসমাইল জিন যাওয়ার পর আমি আর আপু ঘরের পেছন দিয়ে আবার ঘরের ভেতর প্রবেশ করি আর আপুকে কোনোভাবে বউ সাজিয়ে ঘরের বাইরে নিয়ে আসি। আমার আপুর বিয়ে সেদিন রাতেই হয়। আপু এখন খুব সুখে আছে, সে তার নতুন স্বামী আর সংসার নিয়ে খুব ব্যস্ত। মাঝে মাঝেই আপুর সাথে ফোনে কথা হয়। আমি এখন ঢাকায়, কিন্তু আমার মনে সবসময় একটা ভয়, সেই খারাপ জিনটি আবার ফিরে আসবে না তো। ইসমাইল জিন মাঝে মাঝেই আমার সাথে দেখা করতে আসে। ইসমাইল আমাকে বলে, আপনি কখনোই ভয় পাবেন না, সে যদি ফিরেও আসে তাহলে আমি তো আছি, আমি বেঁচে থাকতে আপনার কোনো ক্ষতি হতে দেব না। তো প্রিয় লিসেনার, কেমন লাগলো আজকের এই গল্পটি? এই ধরনের নিয়মিত জিনপটের গল্প পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে মোটেও ভুলবেন না। আর এই গল্পের বিষয়ে যে কোনো মতামত আমাদের কমেন্টে আপনারা জানাতে পারেন। তো আমি আরিয়ান আজ আপনাদের থেকে বিদায় নিলাম। আসসালামু আলাইকুম।